বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সারা বিশ্বে থাকা আমার সকল শুভাকাঙ্ক্ষী যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আমি আসলে তাদের জন্যই কথা বলে থাকি। কিন্তু সামাজিক এবং বিভিন্ন বিষয়ে কথা বলছি। প্রিয়জনের দূরে যাওয়া বা চলে যাওয়া বা বেদনার বিষয়টা পৃথিবীতে একমাত্র যে যার প্রিয় তাকে ছাড়া, আর আল্লাহ ছাড়া সে কে বুঝবে না। তো আমরা সবসময় প্রিয় শব্দের অর্থ বুঝি, কারণ প্রিয় মাত্র একজন হয়। সবসময় বাবা মা প্রিয় হয় না, এটা ছোট সময় যখন শিশু অবস্থায় থাকে মানুষ তখন হয়। আর বড় হয়ে গেলে একজন সঙ্গী যে সেই প্রিয় হয়। তা আমাদের মতো ব্যক্তিরা সবসময় প্রিয়জনের সান্নিধ্যগুলো ফিল করি, সেটাই হচ্ছে প্রিয়জন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে বর্তমানে যে সমস্যাগুলো চলছে রাজনৈতিক সামাজিক, এটা গত 54 বছর ধরেই চলছিল। তো সংবিধানের দোহাই দিয়ে মানে যে অন্যায়গুলো গত 54 বছর হয়েছে, বর্তমানেও সংবিধানের দোহাই দিয়ে একটা ভুল সংবিধান, মানে কুরুচিপূর্ণ সংবিধান দিয়ে মানে বর্তমানে যারা আছে, অলৌকিকভাবে যারা ক্ষমতায় আছে, তারা এটা দেখাতে চায়। তা আমার কথা হলো, যদি সংবিধান আগেরটাই বহাল থাকে, সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক এবং বর্তমান যে সংসদ সেটা অবৈধ। যদি বর্তমানের ওরা গায়ের জোরে বলতে চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, বা বাংলাদেশের প্রায় 70% মানুষ হাকে ভোট দিয়েছে, যদি এই ভোটের প্রতিফলন না ঘটে, যদি হা ভোটকে মানতে না চায়, বর্তমানে যে সরকার আছে সেটা সম্পূর্ণ অবৈধ, সংসদ অবৈধ, সবকিছু অবৈধ। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার, ওটাই তো অবৈধ ছিল। তো অবৈধ যেই 18 মাসের সরকার ছিল, তো সেই 18 মাসের সরকার অবৈধ হলে তো সবটা অবৈধ। স্বৈরাচারী খুনি হাসিনা জোর জবরদস্তিকর অবৈধভাবে প্রায় 16 বছর ক্ষমতায় ছিল। তো তার আমলে যেই সরকার রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছে, সেনা প্রধানকে নিয়োগ দিয়েছে, তারা যদি বহাল থাকে আর সংবিধান যদি ঠিক থাকে, তাহলে শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত বৈধ, তিনি এখনো অবৈধ না। তো বিএনপি যেটা বলতে চায় না বুঝে, মানে তাদের যেখানে সুবিধা সেখানে সংবিধান ওকে, যেখানে সুবিধা না সেখানে সংবিধানে বাইরে যায়, এই ধরনের কথা বলছে। দেশটাকে একটা বাজে অবস্থায় ফেলে দিয়েছে কুলাঙ্গার সুদখোর ইউনুস এবং ইউনুসের সাথে যে অসভ্য বর্বর কিছু মহিলা পুরুষ ছিল উপদেষ্টা পরিষদে, তারা। আমরা তো জুলাই আন্দোলনে ছিলাম, মানে কোটা সংস্কারের পক্ষে ছিলাম। খুনি হাসিনা পালিয়ে যাবে বা গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, সেটা আমরা ছিলাম না। কিন্তু কাকতালীয়ভাবে সারা বাংলাদেশের সকল জনগণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল খুনি হাসিনার আমলে, সবাই রাস্তায় নেমে আসার কারণে মানে খুনি হাসিনা যেতে বাধ্য হয়েছে। তো হাসিনার যেভাবে বিদায়টা হয়েছে, সেটা যদি বিএনপির যারা আছে এখন তাদের মনে না থাকে, তারা ভুল করে ফেলবে। জনগণ সচেতন, তারা দেখতেছে হা ভোট দিয়েছে সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, এবং জুলাই সনদটা হওয়া দরকার, বাস্তবায়ন হওয়া দরকার। তো এটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, সেটা আমি চ্যালেঞ্জ করে বললাম। বন্ধুগণ, আমি সোহেল সরকার নির্ঝর, আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারে সারা বিশ্ব প্রতিযোগিতায় 3য় অবস্থানে আছি প্রায় 2 বছর ধরে। মুসলিম হওয়াতে 1-2 আসতে দিচ্ছে না। জুনে আমার ফাইনাল পরীক্ষা অনলাইনে, আপনারা পাশে থাকবেন, দোয়া রাখবেন। এবং স্টার মেকারের পক্ষে বাংলাদেশে আমি সুপার স্টার হিসেবে রয়েছি দীর্ঘদিন থেকে। এবং 1996 সাল থেকে, অর্থাৎ খুব ছোট থাকতে শিশু শিল্পী থেকে এখন পর্যন্ত আমি বাংলাদেশ টেলিভিশনে এ গ্রেডে আছি। তো মাঝখানে ইউরোপে দীর্ঘদিন থাকার কারণে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে আমার আসলে অনিয়মিত হয়েছে। তো জুলাই অভ্যুত্থানে বিপ্লবে আমি জুলাই 3 তারিখে বাংলাদেশে এসে সারা বাংলাদেশের সেন্ট্রালের দায়িত্ব নিয়েছিলাম, ট্রেনের দায়িত্ব নিয়েছিলাম, মানে সংস্কার, কোটা সংস্কারের বিষয়ে, আদার্স অন্য কোনো বিষয়ে না। পরবর্তীতে এনসিপিতে কিছু কুলাঙ্গার মহিলা পুরুষ যারা আছে, সাবেক বর্তমান, ওই বজ্জাত বদমাস মহিলা পুরুষগুলো, তারা তাদের স্বার্থের কারণে অবৈধ কাজকর্ম করছে। 2-3টা গেছিল উপদেষ্টা পরিষদে, তারাও দেশের মানুষের বিরুদ্ধেই গেছে। এবং যারা এনসিপিতে আছে সারা বাংলাদেশের বিভিন্ন কমিটিতে, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, উত্তর দক্ষিণ, রংপুর অঞ্চলগুলোতে
শরীয়তপুর অঞ্চল, কুমিল্লা অঞ্চলগুলোতে, ঢাকা উত্তর দক্ষিণ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, বিভিন্ন জায়গায় বেশিরভাগ বখাটে চরিত্রের মহিলাগুলো যাদের কোনো ভিত্তিপ্রস্তর নেই তারাই গেছে, এবং সেখানে অনৈতিক কাজকর্ম করছে তারা সবাই, বেশিরভাগ 95%। এই জন্য তাদেরকে আমি ঘৃণা করি এবং তাদেরকে সমর্থন আমি উঠিয়ে নিয়েছি প্রায় 4 মাস আগে থেকে। সেটা জুলাই অভ্যুত্থানে আমি 1 লক্ষ বোতল পানি দিয়েছিলাম, রুটি দিয়েছিলাম 18 তারিখে, জুলাই 24, 18 তারিখ। তো তখন আমি যদি ওই সাহায্যটা না করতাম, প্রায় 27 লাখ টাকা যদি না দিতাম, তখন এই মানুষের জানোয়ারের বাচ্চাগুলো বহু হাজার হাজার নিয়ে মারা যেত না খেয়ে। কিন্তু পরবর্তীতে যখন 5ই আগস্টের পরে এই যে প্রত্যেকটি এনসিপিতে থেকে যে কুলাঙ্গারগুলা যে অবৈধভাবে অলৌকিকভাবে ভোট ছাড়া যেগুলো এমপি হয়েছে, তারা আমার কথা শুনে নাই, এবং তারা ইউনুসের সাথে তখন অনৈতিক কর্মযুক্ত থেকে টাকা খাওয়া দান্দায় থেকে কিছু মহিলা পুরুষ অনেক ক্ষতি করেছে রাষ্ট্রে। বিএনপির কোনো বড় মূল্যায়ন বাংলাদেশে ছিল না। বাংলাদেশের মানুষ বিএনপিকে এবার ভোটও দেয় নাই, ভোট দিয়েছে জামাত ইসলামকে। জামাত ইসলামকে ভোট দিয়েছে, কোনো দল নাই, শুধু বিএনপি এবং জামাত ইসলাম নির্বাচন প্রার্থী হচ্ছে সেজন্য। আগে তো আওয়ামী লীগকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। তো জামাত ইসলামে ভোট বেশি পেলেও, তাদের সিট সংখ্যা বেড়ে গেলেও অলৌকিকভাবে, ওই যে রেজওয়ান হাসান একজন আছে, ওই যে আইন কি যেন আইন একটা কর্মী ছিল আইনের, তাকে এখন কি যেন মন্ত্রী বানাইছে বিএনপি। পররাষ্ট্র একজন আছে, সচিব ছিল ইউনুসের আমলের, তাকে পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই মানুষগুলো সর্বোচ্চ নিকৃষ্ট তথ্য অবলম্বন করে রেজওয়ানা হাসান সহ তারা মিলে এই জামাতকে ক্ষমতা আসতে দেয়নি। রেজওয়ানা নিজে স্বীকার করেছে, তাই বললাম। এবং আমরা এটা ধারণা করেছি, সারা বাংলাদেশের মানুষ সেটা জানে, কারণ সারা বাংলাদেশের সব আসনই জামাত পাশ করছে, বিএনপি না। ঢাকা 10 আসনেও না, তো কুমিল্লাতেও না, কোথাও না। তো সেখানে এটা বোঝা যায়। যেমন বিএনপির বর্তমান যে চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান, যে ওনার আসনে কি হয়েছে ভোটটা, বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য ভোটার হয়নি। মাত্র 1.5 থেকে 2,000 ভোটের ব্যবধানে তারেক রহমান নাকি পাশ করছে জামাতের প্রার্থীর সাথে। অথচ আমার ধর্মপিতার সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে 5 বার করে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছে। তিনি ভোট পাইতো 3.5 লাখ, ওনার সাথে যে দাঁড়াইতো নির্বাচনে তিনি ভোট পাইতো 5,000। এটাকে বলে নেতা। তাইলে তার মানে তিনিও হয়তো ফেল করেছিল। তো এই ধরনের কাজকর্ম হয়েছে সব জায়গাতে। বিএনপিতে সর্বোচ্চ হাইকমান্ডে আমাদের যারা আছে আত্মীয় স্বজন, তারা তাদের দল করবে। আমার স্নেহের ভাগিনা আছে ডক্টর মাহাদি আমিন, তিনি জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি উপদেষ্টার দায়িত্বে আছে, মন্ত্রী মর্যাদায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো যাই হোক, সে আমার স্নেহের, আমার ভাগিনা, সেটা হচ্ছে পারিবারিক ব্যাপার। আর সে যেহেতু রাজনীতি করে দল করে, সেজন্য তারেক রহমানের উপদেষ্টা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সারা বাংলাদেশে গত 18 বছর যে অন্যায় অবিচার হয়েছে, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে, সেখানে বিএনপির বেশিরভাগ লোকজন জড়িত ছিল, এবং এনসিপির বখাটে ছেলেমেয়েরা জড়িত ছিল বেশিরভাগ। তাদেরকে বিচার আওতায় আনা দরকার। গত 16-17 বছরে খুনি হাসিনা তার সকল নেতৃবৃন্দ, যার যার অবস্থান থেকে অবৈধ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, কাউন্সিলর, বখাটে অবৈধ নেতৃবৃন্দ যে অন্যায় অপরাধ করেছে বাংলাদেশে, তাদের প্রত্যেককে আইনে আওতায় আনা দরকার বলে আমি মনে করি। জাতীয় সাংস্কৃতিক বাংলাদেশে, কারণ বিভিন্ন জাতগোষ্ঠীর মানুষগুলো কেমন যেন মিশ্রিত। তো যারা শ্রমিক শ্রেণীর বা অতিরিক্ত গরিব শ্রেণীর, তারা কখনো মানে যারা উপরের লেভেলের সুউচ্চ পরিবারের বা ভালো রক্তের, ভালো বংশের, ভালো জাতের মানুষ যারা আছে, যেমন জমিদার প্রথা থেকে শুরু করে যারা তৈরি হয়েছে বাংলাদেশে, যেমন আমাদের পরিবার, বড় বাবা জমিদার ছিল, দাদু জমিদার ছিল, বাবা জমিদার ছিল, তাদের উত্তরসূরি হিসেবে আমার যে অবস্থা, তা আমরা ইচ্ছে করলেও মানে নোংরা পরিবারের মেয়ে, ছেলে, মহিলা, পুরুষদের মতো হতে পারবো না। টাকার জন্য ভিক্ষা করতে পারবো না, টাকার জন্য দেহ ব্যবসা করতে পারবো না, টাকার জন্য নষ্ট হতে পারবো না। কারণ একদম যখন থেকে, আজকে থেকে 25 বছর আগে থেকে, মানে সততার মাধ্যমে আমরা বড় হয়েছি। পৃথিবীর ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে এবং এশিয়ার বিভিন্ন দেশে যখন গেছি, তখন আমাদের পারিবারিক অনেক অবস্থান ছিল যে ইচ্ছা করলে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবো, অসৎ উদ্দেশ্যে সুদ, ঘুষ, হারাম টাকা, কিন্তু আমরা উত্তোলন করিনি আসলে। এই জন্য আমার নীতির সাথে মানে কোনো খারাপ চরিত্রের মহিলা বা পুরুষদের নীতি মিলবে না, কখনো মিলেনি।
যে কারণে বিভিন্ন সময় আমাকে একা থাকতে হয়েছে। আমার সামনে পিছিয়ে ডানে বামে শিল্পপতির মেয়ে থেকে শুরু করে মন্ত্রী এমপি বা উচ্চ লেভেলের বংশীয় মেয়েরা অনেক চেষ্টা করেছে, এখনো চেষ্টা করে আমার সাথে চলার জন্য, সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু সব সময় আমরা মানে ক্লিন, চরিত্রবান, নীতিবান, আদর্শবান মানুষ দেখে বুঝে চলি। কমপক্ষে চরিত্রবান হইতে হবে একটা নারীকে যদি কারো সঙ্গী হওয়া প্রয়োজন হয়। আর চরিত্রহীন নারী হচ্ছে পতিতা, প্রস্টিটিউট। তো তাদের সাথে তো কারো কোনো সম্পর্ক হয় না। তারা যখন যেই পুরুষকে সামনে পায় তার সাথে শোয় এবং মনে করে যে সে তার স্বামী, এভাবেই তারা শোয়। আর যারা চরিত্রবান তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত একজন মানুষের পাশেই থাকে এবং একজনকেই তারা সঙ্গী মনে করে এবং এভাবেই তারা চলে। তারা অসৎ উদ্দেশ্যে কখনো প্রিয়জনকে ছেড়ে কোথাও যাবে না এবং কোথাও অনৈতিক কাজে জড়িত হবে না। এ হচ্ছে বিষয়টা। আমাদের যে পারিবারিক অর্জন আছে সম্পত্তির, জায়গা সম্পত্তির, যেটা যেমন আমার দাদু এমপি ছিল, চাচু এমপি ছিল, মামা 6 বার এমপি ছিল, মন্ত্রী ছিল, আমি 2 বার সংসদ নির্বাচন করেছি, সর্বোচ্চ ভোট পেয়েছি। আমাদের তো মিথ্যা, বনিতা, প্রতারণা বা অসৎ চরিত্র নারীদের সাথে মিশার দরকার নেই। যেই কারণে আমরা আসলে পৃথিবীর যেখানেই গেছি মানে কখনো নিজের ব্যক্তিত্ব চরিত্র নষ্ট করিনি। বাংলাদেশে যে আছি মানে বাংলাদেশে থেকেও মানে হাজার হাজার নারীরা এখনো ডিস্টার্ব করে, কারণ অনেকে জানে যে আমি একা থাকি বা বিভিন্ন কারণে জানে, পারিবারিকভাবে আমাদের পরিবারকে জানে বা মিশি না কারোর সাথে, মানে প্রয়োজন হয় না আর কি। আমার ফ্যামিলিতে আমার বোনের জামাইদের মধ্যে 2-1 আছে খুব বেশি খারাপ। তারা আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করেছে, ঠকিয়েছে। আমি যেন সবসময় একা থাকি, আমার প্রিয়জন যেন আমার পাশে কখনো না থাকে, এইভাবে অনেক ষড়যন্ত্র করেছে। আমাকে মেরে ফেরার প্ল্যান করেছে, আমার কাছ থেকে কোটি কোটি টাকা চিটিং করেছে। এবং ওই যে বিপুল এবং মাধবীর নামে 2 প্রতারক চক্র, ডিসির বউ আমার কাছ থেকে 1,07,00,000 টাকা নিয়ে দিয়েছে। এবং ইতি নামের এক উকিল, কাজী জাকির সুলতান ইতি নামের এক চরিত্রহীনা মহিলা, ঢাকা বারের সদস্য, 8 লাখ টাকা নিয়েছে 2024-এর শেষের দিকে। তো অনেকেই আমার সাথে প্রতারণা করেছে। তো তাদের দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাদের উপর গজব দিবে, তাদের সন্তানদের উপরে গজব দিবে। তো আমরা আসলে হারাম পথে চলাটা পছন্দ করি না। আমার মা কোরআন সম্পূর্ণ পড়তে পারে এবং পীর পরিবারের একজন মানুষ, সঠিক মানুষ। তিনি আমাদেরকে শিখিয়েছে যে পৃথিবীর কোনো নারী যেন আমার কাছ থেকে মানে অসুন্দর আচরণ না পায়, বিশেষ করে স্ত্রী জাতি। হ্যাঁ, তো যাকে আমি কথা দিই বা কথা দিয়েছি যে তুমি আমার, কবর পর্যন্ত সে আমার। আমাদের মন থেকে আমাদের মানসিকতাটা এমন। আর যারা মানে রাস্তাঘাটের জন্ম হওয়া মেয়ে বা মহিলা, যাদের কোনো কিচ্ছু নাই, তারা যেখানে যখন যাবে তারা সেখানেই তাদের সবাইকে প্রিয় মনে করবে। আমাদের দেশের চরিত্রহীন একটা অংশ আছে মহিলাদের, তারা ফেসবুকে হাজার হাজার চরিত্রহীন পুরুষদেরকে বন্ধু রাখে শুধু খারাপ কাজ করার জন্য, দেহ ব্যবসা করার জন্য। একটা অংশ খুব খারাপ, তারা নিজের প্রিয়জনদেরকে ফেসবুকে ব্লক দিয়ে রাখে, আনফ্রেন্ড করে রাখে। আর সারা দেশে যত চরিত্রহীন পুরুষ আছে, অসৎ কাজ করার উদ্দেশ্যে তাদেরকে লাইক কমেন্টস করে, তাদের সাথে মিশে, যেটা আমাদের কাছে প্রমাণ আছে। এমন হাজার হাজার বেশ্যাদের প্রমাণ আমাদের কাছে আছে। তো ওরা কখনো কারো বউ হয় না, কারো প্রিয়জন হয় না। তারা যেখানে যায় সবার খদ্দের হিসেবে থাকে, দেহ ব্যবসায়ী হিসেবে থাকে। তাদের চাহিদা হচ্ছে নিম্ন শ্রেণীর চাহিদা, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম। আর আমাদের চাহিদা এরকম না। আমাদের তো শত কোটি টাকার সম্পত্তি আছে পারিবারিকভাবে। আমরা তো নোংরা চিন্তা করতে পারি না। আমাকে খুনি হাসিনা 3 বার মন্ত্রী দিতে চেয়েছে, প্রতিমন্ত্রী, 2014, 2018, 2024। আমি খুনি হাসিনার প্রস্তাবে রাজি হইনি। রাজি না হওয়ার কারণে তিনি আমার ব্যবসা বাণিজ্য সব দখল করছে, আমার গার্মেন্টস বন্ধ করছে, আমার বাংলাদেশের সবচেয়ে নাম করা বিউটি পার্লার স্টাইলিটা বন্ধ করছে, জুতা ফ্যাক্টরি বন্ধ করছে। আমার হাজারো শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে ওই শ্রমিকটা এখনো কাজে লাগে না যে স্যার আবার চালু করবে। তো যারা নিজ থেকে আমাকে দেখতে পারছে জীবনে একবার হলেও, একবারের জন্য হলেও আমার ফ্যামিলিকে, বা যারা জীবনে একবার আমার বাসা পর্যন্ত আসতে পারছে, সে যেই হোক, ভিখারিনী হোক আর রানী হোক, তারা আমাদের মান মর্যাদা সম্বন্ধে ধারণা হওয়া উচিত। আর যারা রাস্তাঘাটে পথে ঘাটে জন্ম হওয়া, একাধিক পুরুষের সংমিশ্রণে যে মেয়েরা মহিলারা পৃথিবীতে আসছে, যেটাকে যারও সন্তান বলে, তারা কখনো আমাদের মনের অনুভূতি, কষ্টের অনুভূতি, হৃদয়ের অনুভূতি ভাষা বুঝবে না। এই জন্য আমরা সবসময় মানে একা থাকার চেষ্টা করি। যে কোনো বাজে মানুষের চেঁচামেচি, অপ্রয়োজনীয় কথা, বস্তির কথা, বস্তির ভাষা, কম দামি স্বার্থের কথাগুলো, এই বিষয়গুলো আমাদের
খুব বিরক্ত লাগে। যেমন কখনো আমি চাই না বা চাইনি যে আমার কোনো প্রিয়জন আমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকবে। হ্যাঁ, মানে কোথাও গিয়ে শ্রমিক হবে, কাজ করবে বা রাস্তাঘাটে হাঁটবে, ঘুরবে, আমি কখনো চাইনি। কারণ আমাদের এমন কোনো প্রবলেম নাই। বরঞ্চ আমার পাশে থেকে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারতো শুধু সর্বোচ্চ 2 বছর আমার পাশে থাকতো, আমার নামের উপরে সর্ববিষয়ে সে জ্ঞানী হতে পারতো, সে কোটি কোটি টাকার মালিক হতে পারতো বাংলাদেশে, রানীর মতো জীবনযাপন। তো যাদেরকে জীবনে আমি অনুভূতিটা শিখিয়েছি, নিজের প্রিয়জনকে, তারা অনেকে আমার সাথে বিট্রে করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ষড়যন্ত্র শিকার হয়েছে এবং আমাকে ষড়যন্ত্র ফেরার চেষ্টা করেছে। তো তাদের উপরে আল্লাহ গজব নাজিল হবে, তারা যে যেখানেই থাকুক, দেশে থাকুক আর বিদেশেই থাকুক, তাদের কোনো মনে আসে আল্লাহ পূরণ করবে না। যারা চরিত্রহীনা নারী, যারা একাধিক পুরুষবাজ, যাদের একাধিক পুরুষ বন্ধু আছে, যারা প্রিয়জনকে ভুলে খারাপ কাজে, খারাপ মানুষদের সাথে ব্যস্ত থাকে, আল্লাহ সবকিছু বিচার করে। ফেরাউনকে আল্লাহ থামিয়ে দিয়েছে, নমরুদকে থামিয়ে দিয়েছিল, তারপর সাদ্দাতকে থামিয়ে দিয়েছিল, বাংলাদেশের নিকৃষ্ট হাসিনাকে থামিয়ে দিয়েছে, মিয়ানমারের সুচিকে থামিয়ে দিয়েছে। এখনো যারা অবিচার করছে রাষ্ট্রে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, সে যেই হোক, যেই পরিবারের হোক। আমিও তো ইচ্ছা করলে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, আমি পারতাম। আমি সাবেক রাষ্ট্রপতির ছেলে। আমার বাবা 9 বছর বাংলাদেশের মানে একদম গণ উন্নয়নের উপকার ছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশের এরশাদ সাহেব সর্বশিক্ষিত, সুন্দর এবং নীতিবান ছিলেন। এরপরে বাংলাদেশে কোনো ভালো নেতা তৈরি হয়নি। অথচ এই হোসেন মোহাম্মদ এরশাদকে খালেদা জিয়া এবং শেখ হাসিনা মিলে ওনার বিরুদ্ধে মিথ্যা কমপ্লেন দিয়ে ওনাকে মিথ্যা কারচুপির দায়ে দীর্ঘদিন জেলে রেখেছে এবং ওনার বিরুদ্ধে অনেক প্রায় 50টির উপরে মিথ্যা মামলা দিয়েছিল। তিনি মানে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন, তিনি শুক্রবারে ছুটি ঘোষণা করেছেন, বেড়িবাদ সৃষ্টি করেছেন, বাংলাদেশের বেশিরভাগ কাজ তিনি করেছেন। আর ওই যে বাকি যে 2জন বিএনপির সরকার বা আওয়ামী লীগের সরকার ছিল, তারা দেশের জন্য মোটামুটি এরশাদ সাহেবের 100 ভাগের 10 ভাগ কাজও করে নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম। তো সেই অবস্থান থেকে আমরা ইচ্ছে করলেও কোনো কাজের বউয়ের সাথে লাগতে পারি না, একটা অসৎ যারো সন্তানের সাথে মারামারি করতে পারি না, একটা 2 নম্বর মহিলা যারা একাধিক পুরুষের সাথে শুয়ে অভ্যাস, তাদের সাথে আমরা ঝগড়া করতে পারি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন কোনো কুশিক্ষিত, পাপী, নিকৃষ্ট মানে মেয়ে বা মহিলারা না বুঝে চলে বা না বুঝে কথা বলে। আমরা খুব ঘৃণা করি এই বিষয়গুলোকে, যে ছি। প্রিয়জনের বিদায় দেওয়া বা প্রিয়জন হারানোর ব্যথা পৃথিবীতে সবচেয়ে কষ্টের। আমি সেটা সবসময় অনুভব করি, এখনো অনুভব করছি। আমি কাউকে বিদায় দিতে পারি না, কারণ আমার প্রবলেম হয়, ব্রেনে প্রবলেম হয় আপন মানুষকে। যে কারণে আমি কখনো চাইনি যে আমার প্রিয়জন 1 সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে থাকুক। যারা সন্তান, তারা প্রিয় শব্দ বুঝবে না, আপন শব্দ বুঝবে না, স্বামী শব্দ বুঝবে না। তারা যেখানে যায় সেখানে মনে করবে যে যেখানে একটা শিয়াল কুকুরকেও তারা স্বামী মনে করবে, তাদের সাথে শোবে, 10 টাকার জন্য তাদের সাথে হাসবে, 10 টাকার জন্য ফেসবুকে মেসেজ পাঠাবে, গুনবে, 10 টাকার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলবে, তুমি করে শুনবে, তুই করে শুন কথা বলবে। ওই নিকৃষ্ট পাপী, নিকৃষ্ট অসৎ মেয়ে এবং মহিলাদের উপর আল্লাহ গজব নাজিল হোক, যারা প্রিয় শব্দ বোঝে না, যারা প্রিয়জনের মূল্যায়নটা বোঝে না। এটা সারা বাংলাদেশে থাকা বা বাংলাদেশ থেকে যারা দূরে আছে, যারা অসৎ নারী, নিকৃষ্ট যারও সন্তান, যারা মানে অনেক খারাপ, তাদেরকে বলছি যে যারা প্রিয়জন বোঝে না। আমরা কিন্তু প্রিয় শব্দটা বুঝি। যেখানে যখন আমার প্রিয়জন বসত, ওই জায়গাটাকে আমি পবিত্র মনে করি। যেখানে যখন আমার প্রিয়জন যে খাটে শুয়েছে, সেটাকে আমি পবিত্র স্থান মনে করি। আমরা নামাজ কালাম পড়েছি, 2বার হজ করেছি। আমরা ইচ্ছে করলেও ব্যবসা বা পতিতা নারীদের মতো তৈরি হইনি, এই পরিবারে জন্মগ্রহণ করিনি। বাংলাদেশের যদি সর্বোচ্চ মাত্র 1 থেকে 10টা পরিবার থাকে সারা বাংলাদেশে, 68,000 গ্রাম মিলিয়ে, তো 1 থেকে 10টা পরিবারের মধ্যে 1 থেকে 3-এর মধ্যে হচ্ছে আমাদের পরিবার, যারা বাংলাদেশে 1954 সাল থেকেই, যখন পাকিস্তান আমল ছিল তখন থেকে আমরা মানে রাষ্ট্রীয় অবস্থানে ছিলাম এবং 90 পর্যন্ত একাধারে ছিলাম, 54 থেকে 90। তাহলে আমরা তো দেখেছি। আমার এখন 39 বা 40 হতে পারে এজ। তা আমার এই যে যতটুকু আমি দেখেছি, তা আমার দেখার তো শেষ নাই। আমার প্ল্যান ছিল মানে জনগণের প্রত্যক্ষ ভোটে মন্ত্রী হওয়া। জনগণ তো আমার 2বার ভোট দিচ্ছে, কারচুপি করছে XYZ, আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, আওয়ামী লীগ আমার সাথে, তাদের বিচার করবে আল্লাহ দুনিয়াতে এবং হাসরের মাঠে। আমার প্ল্যান ছিল সঙ্গীত শিল্পী হওয়া। বাংলাদেশের মানুষ তো খারাপ কথা, খারাপ বিষয়গুলো বোঝে। পরে আমি যখন ভারতের শান্তিনিকেতনে গেলাম,
সেখানে আমি মূল্যায়ন পেয়েছি এবং সেখান থেকে